নমস্কার। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমার পডকাস্টের বিষয় হলো কোহিনূর হীরে। এই যে কোহিনূর হীরের কথা বললাম, এর কিন্তু একটা সমৃদ্ধ ইতিহাস আছে। আসলে কোহিনূর হীরেকে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক বাদানুবাদ এর কোনো শেষ এখনো পর্যন্ত মনে হয়নি। কোহিনূর বিশ্বের বৃহত্তম কাটা হীরেগুলোর মধ্যে একটি। কোহিনূরকে নিয়ে অনেক গল্পকথা প্রচলিত আছে, যার কিন্তু আসলে কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আমরা গল্পকথাও বলবো, আবার ইতিহাসও শুনবো। কোহিনূরকে কবে খনির থেকে পাওয়া গিয়েছিল, কোহিনূর কবে খনির থেকে উত্তোলিত হয়েছিল, কোহিনূরের যাত্রা কবে শুরু হয়েছিল সেটাও যেমন বিতর্কের ব্যাপার। কোহিনূর কার অধীনে এখন থাকবে, ভারতীয়দের অধীনে, পাকিস্তানের অধীনে, ইরানের অধীনে, না আফগানিস্তানের অধীনে, না ব্রিটিশ যুক্তরাজ্যের কাছে, সেটাও কিন্তু বিতর্ক সৃষ্টি করেছে। আমি শুরু করছি আমার পডকাস্টের মূল বিষয়। বর্তমানে কোহিনূরের ওজন 105.6 ক্যারেট হলেও যখন প্রথম খনি থেকে কোহিনূর তোলা হয়েছিল তার কত ওজন ছিল সে বিষয়ে কোনো ঐতিহাসিক রেকর্ড আমরা পাই না। তবে অধিকাংশ লোকেরই মতে কোহিনূরকে যখন প্রথম খনির থেকে তোলা হয়েছিল তখন কোহিনূরের ওজন ছিল 186 ক্যারেট। কোহিনূর শাহজাহানের ময়ূর সিংহাসন আলোকিত করেছিল এবং ময়ূর সিংহাসনে যে নানা হীরে ছিল তার মধ্যে কোহিনূর ছিল অন্যতম। নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং ভারতবর্ষ আক্রমণ করে ময়ূর সিংহাসন তিনি লুণ্ঠন করেছিলেন এবং এইভাবে ভারতবর্ষ থেকে কোহিনূর হীরে নাদির শাহর কাছে চলে গিয়েছিল। এটা কিন্তু একটা ঐতিহাসিক তথ্য। থিও মেটক্যাফ নামে এক ঔপনিবেশিক প্রশাসক ছিলেন, যাকে লর্ড ডালহাউসি নির্দেশ দিয়েছিলেন কোহিনূরের ইতিহাস লিপিবদ্ধ করার জন্য। সেই থিও মেটক্যাফ মন্তব্য করেছেন যে 1740 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত কোহিনূর সংক্রান্ত যে সমস্ত কথা বলা হয়েছে তা সবই কিন্তু গল্পকথা। মোহাম্মদ কাজিম মারভি রচিত নাদির শাহের উত্তর ভারত আক্রমণ এই গ্রন্থই কিন্তু কোহিনূর হীরাকে নিয়ে প্রথম ঐতিহাসিক গ্রন্থ। তাতে মারভি লিখেছেন যে তিনি দেখেছিলেন শাহজাহানের ময়ূর সিংহাসনে কোহিনূর হীরা বসানো আছে। আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি কোহিনূর হীরা সংক্রান্ত ইতিহাসও শুনবো, আবার গল্পকথাও শুনবো। কোহিনূর হীরা কোনোদিনও বিক্রি হয়নি, আজ পর্যন্ত কেউ কোহিনূর বিক্রি করেনি। বিভিন্ন যুদ্ধের মাধ্যমে অপোজিশনকে পরাজিত করে কোহিনূর কিন্তু হস্তান্তরিত হয়েছে বা দুর্বল প্রতিপক্ষের কাছ থেকে কোহিনূর ছিনিয়ে নেওয়া হয়েছে। যেমন নাদির শাহর মৃত্যুর পর এই হীরে তার নাতি শাহ সুজার কাছে যায়, শাহ সুজার কাছ থেকে এই হীরে হস্তান্তরিত হয় রঞ্জিত সিংয়ের কাছে, এবং পাঞ্জাব যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যভুক্ত হয় তখন রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারী দলীপ সিং এই হীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অর্পণ করেন। এতক্ষণ পর্যন্ত কোহিনূর হীরার যে ইতিহাস আমি পড়লাম তাতে কিন্তু শেষ থেকে শুরু করা হলো। আমি সেটা করতে চাই না, আমি প্রথম থেকে শুরু করে শেষে যাব। কাজে কোহিনূর হীরা সম্বন্ধে আপনাদের অনেক কিছু আরও নতুন বলার আছে। কোহিনূর নামটি কিন্তু নাদির শাহের দেওয়া। কো শব্দের অর্থ হলো পর্বত এবং নূর শব্দের অর্থ হলো আলো, অর্থাৎ কোহিনূর শব্দের অর্থ হলো আলোর পর্বত, মাউন্টেন অফ লাইটস। এখন কোহিনূরকে কবে প্রথম খনি থেকে তোলা হয়েছিল, বা আমরা বলতে পারি কোহিনূরের কবে উৎপত্তি হয়েছিল, সে বিষয়ে কিন্তু দুটি মত আছে। অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে 1300 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কোল্লুর মাইন্স থেকে বা খনি থেকে কোহিনূরকে পাওয়া গিয়েছিল। আবার আরেকটি মত প্রচলিত আছে যে
খ্রিস্টপূর্ব চতুর্থ তৃতীয় শতকের সংস্কৃত সাহিত্যেও কিন্তু কোহিনূরের উল্লেখ আছে, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকের মতটাই আমরা মেনে নেব। এবং সেই সময় যেহেতু কোল্লুরের খনি অঞ্চল কাকতীয় রাজবংশের অধীনস্থ ছিল, কাজেই কাকতীয়দের হাত ধরে কিন্তু কোহিনূরের যাত্রা শুরু হয়। এরপর আলাউদ্দিন খিলজি যখন দক্ষিণ ভারত আক্রমণ করেন, তখন কোহিনূর তার সম্পত্তিতে পরিণত হয়। কিছুদিন পরে বাবর ইব্রাহিম লোদিকে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে কোহিনূরের অধিকার পান। আসলে তখন তো কোহিনূরের নাম কোহিনূর ছিল না, বাবর নামা, যেটি বাবরের আত্মজীবনীমূলক রচনা, তাতে একটি পাথরের উল্লেখ আছে, তার ওজন কিন্তু প্রায় কোহিনূরের সমান। আমি আগেই বলেছি, যখন প্রথম কোহিনূরের যাত্রা শুরু হয়েছিল তখন কোহিনূরের ওজন ছিল 186 ক্যারেট। এখন প্রশ্ন হলো, কোহিনূর মুঘলদের কাছ থেকে কিভাবে হস্তান্তরিত হলো? মোহাম্মদ শাহ রঙ্গিলা, যিনি পরবর্তী মুঘলস বা লেটার মুঘলস যাদের বলা হয়, তিনি যখন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত, তখন 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন। উত্তর ভারতে তিনি লুটপাট চালান এবং দিল্লিতে তিনি মোগলদের সমস্ত সম্পত্তি লুণ্ঠন করেন, কিন্তু কোহিনূর তার হাতে যায়নি। আসলে এটা একটা গল্প। বলা হয় যে মোহাম্মদ শাহ কোহিনূরকে সবসময় সুরক্ষিত রাখার জন্য তার পাগড়ির মধ্যে রাখতেন। নাদির শাহ মুঘল সম্পত্তি খুঁজে দেখলেন, তাতে কোহিনূর নেই, এবং কোহিনূর কোথায় থাকতো সেটা কিন্তু শুধু মোহাম্মদ শাহর বিশ্বস্ত অনুচররাই জানতেন। তাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেন, নাদিরের কানে কথা পৌঁছায় এবং সুচতুর নাদির দিল্লি ছাড়ার আগে একটি ভোজসভার আয়োজন করেন। তিনি মোহাম্মদ শাহকে বলেন যে তাদের রীতি অনুযায়ী সম্রাটকে সম্মান জানানোর জন্য তারা পাগড়ি এক্সচেঞ্জ করবেন, অর্থাৎ নাদির শাহর পাগড়ি যাবে মোহাম্মদ শাহের মাথায়, মোহাম্মদ শাহর পাগড়ি আসবে নাদির শাহের মাথায়। মোহাম্মদ শাহ কিন্তু বারণ করতে পারেননি, তিনি নাদির শাহর সঙ্গে পাগড়ি এক্সচেঞ্জ করেন এবং মোহাম্মদ শাহর পাগড়ির সঙ্গে সঙ্গে কোহিনূর নাদির শাহর হস্তগত হয়। এটা নিছক একটা গল্প, কিন্তু আসল হচ্ছে নাদির শাহ মোগলদের সমস্ত সম্পত্তি কেড়ে নেন এবং সেই সম্পত্তির মধ্যে কোহিনূর ছিল। কোহিনূর নাদির শাহের হস্তগত হয়, কিন্তু 1747 সালে নাদির শাহকে হত্যা করা হয়। নাদির শাহর মৃত্যুর পর তার নাতি সিংহাসনে আরোহণ করেন, যিনি 1751 খ্রিস্টাব্দে আহমদ শাহ দুরানি, যিনি আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তাকে সাহায্যের বিনিময়ে এই কোহিনূর দান করেন। আহমদ শাহ দুরানির পর তার নাতি শাহ সুজা কোহিনূর হস্তগত করেন, কিন্তু কিছুদিন পরই তিনি সিংহাসনচ্যুত হন এবং কোহিনূর নিয়ে পাঞ্জাবে তিনি পালিয়ে যান। রঞ্জিত সিং তাকে আশ্রয় দেন। এই আশ্রয়ের বিনিময়ে কিন্তু তিনি শাহ সুজার কাছ থেকে কোহিনূর অধিকার করেন। তবে নাদির শাহর মৃত্যুর পর এই যে আহমদ শাহ দুরানি, যিনি আফগান বংশের প্রতিষ্ঠাতা, বা তার নাতি শাহ সুজা, কেউ কিন্তু কোহিনূরকে ধরে রাখতে পারেননি। এবার গেল রঞ্জিত সিংয়ের হাতে। কোহিনূর হস্তগত হওয়ার কিছুদিনের মধ্যেই রঞ্জিত সিং অসুস্থ হন এবং তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র দলীপ সিং, যার বয়স ছিল তখন মাত্র 11 বছর, তিনি পাঞ্জাবের সিংহাসন আরোহণ করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ব্রিটিশদের কাছে দ্বিতীয় ইঙ্গো যুদ্ধে পরাজিত হন এবং পাঞ্জাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং তখন দলীপ সিংয়ের কাছ থেকে কোহিনূর হিরে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এবং তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হিরে তুলে দেন কুইন ভিক্টোরিয়ার হাতে। কুইন ভিক্টোরিয়ার পর কুইন আলেকজান্ড্রা, তিনি কিন্তু কোহিনূর নিজের ব্রোচ হিসেবে ব্যবহার করতেন। কুইন ম্যারি এবং কুইন এলিজাবেথ, তারা দুজনেই কোহিনূরকে নিজেদের সিংহাসনে ফিট করেছিলেন। এখন এবার আসি আলোচনার শেষ অংশে,
সেটা হচ্ছে কোহিনূর হীরে কি অভিশপ্ত ছিল? 1300 শতকের একটি হিন্দু গ্রন্থ থেকে জানা যায় যে কোহিনূর হীরে অভিশপ্ত ছিল। কোহিনূর হীরে দখলদার যিনি, তিনি প্রথমে রাজায় পরিণত হতেন, প্রথমে তিনি রাজা হবেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু কোহিনূরের অভিশাপে নিশ্চিহ্ন হয়ে যাবেন। ওই হিন্দু গ্রন্থে আরও লেখা ছিল, যদি দেবতাদের মন্দিরে কোহিনূর রাখা হয় বা কোনো নারীরা যদি কোহিনূর পরে, তাহলে কিন্তু তার কোনো অভিশাপ লাগবে না। এবং একথা সত্য প্রমাণিত হয় এই তথ্য থেকে যে কোহিনূর হস্তগত হওয়ার পর ব্রিটিশ রাজপরিবারের কোনো রাজকুমার কিন্তু কোহিনূর ধারণ করেননি। এবার আমরা আসি, যে সমস্ত ঘটনা আলোচনা করেছি তার মধ্যে দিয়ে কোহিনূরের অভিশাপ কিভাবে প্রতিফলিত হয়েছে। যেমন আলাউদ্দিন খিলজি, তিনি কোহিনূরের উপর অধিকার পেয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতন হয়। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে কোহিনূরের অধিকারী হয়েছিলেন, কিন্তু বেশি দিন নয়, অল্প সময়ের মধ্যেই মুঘল সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসে এবং লেটার মুঘলস বা যাদের আমরা পরবর্তী মুঘল বলি, তাদের সময় মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কুইন ভিক্টোরিয়ার হাতে যখন কোহিনূর যায়, তখন প্রিন্স অ্যালবার্ট, যিনি ভিক্টোরিয়ার স্বামী ছিলেন, তিনি কিন্তু কোহিনূরকে আবার কাটিয়েছিলেন এবং 106.5 থেকে তখন কোহিনূরের ওজন দাঁড়ায় 105.6 ক্যারেট। বর্তমানে কোহিনূর লন্ডনের একটি মিউজিয়ামে প্রদর্শিত আছে, সেটাকে আমরা একটা জুয়েল হাউস বলতে পারি। এখন শেষে আমরা এটুকুই বলবো যে কোহিনূরকে চিরকালই কিন্তু বিতর্ক তারা করেছে। যেমন কোহিনূরের আসল অধিকার কার? ভারতবর্ষের, পাকিস্তানের, ইরানের না আফগানিস্তানের? সেটা একটা প্রশ্ন। কেননা এই প্রতিটি রাষ্ট্র ইংল্যান্ডের কাছে কিন্তু কোহিনূরের জন্য দাবি জানিয়ে এসেছে। তবে 2016 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে এই মত প্রকাশ করে যে কোহিনূরকে কখনোই ভারতবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়নি, কোহিনূরকে ইংরেজদের কাছে সমর্পণ করা হয়েছিল। নমস্কার, আজকের আমার পডকাস্ট এখানেই শেষ হলো।